হত্যায় অংশ নেয় দুজন, ছুরি বটি দিয়ে হত্যা। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডে রান্নাঘরের ছুরি ও বটি ব্যবহার করা হয়েছিল। তারা আত্মহত্যা করেননি, বরং খুন হয়েছেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল দুজন, তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত টাস্ক ফোর্সের বরাতে এসব তথ্য জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক টাস্ক ফোর্সের এক সদস্য জানান, তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্ক ফোর্স। ভিসেরা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। ভয়াল ওই রাতে ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। তাদের বাসায় আগে থেকে কেউ অবস্থান করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়নি, আর জোর করে কেউ প্রবেশও করেননি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার সাংবাদিক দম্পতি হত্যার চাঞ্চল্যকর এ মামলার তদন্ত সম্পূর্ণ করতে টাস্ক ফোর্স গঠন করে দেয়। তাদের ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে হত্যা করা হয়েছিল। গঠিত টাস্ক ফোর্স নতুন করে ৭ সাংবাদিক সহ ১২ জনকে জিজ্ঞাসাবাদ করে। সম্প্রতি জমা দেওয়া সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৩টা থেকে ৫টার মধ্যে খুন হন সাগর রুনি। এছাড়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায়, প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাতে হত্যার আলামত পাওয়া যায়। আল জাজিরার ভিডিও প্রতিবেদনে ফুটে উঠেছে হাসিনার বর্বরতা। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এমনকি তৃণমূলের নেতারাও পালিয়ে আত্মগোপনে রয়েছেন। এছাড়া গণহত্যার দায়ে গ্রেপ্তার হয়েছেন দলটির বহু শীর্ষ নেতা। রক্তক্ষয়ী এই অভ্যুত্থানের পর একে একে বেরিয়ে আসছে গত ১৬ বছরে হাসিনার বর্বরতার নানা তথ্য উপাত্ত। ইতোমধ্যে এসব তথ্যের সুস্পষ্ট প্রমাণও পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরের তথ্য অনুসন্ধান দল। সম্প্রতি হাসিনা ও তার দলের গুম, খুন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা এবং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের পুনর্গঠন নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত শুক্রবার প্রকাশিত ওই তথ্যচিত্রে সাক্ষাৎকার নেওয়া হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ একাধিক ব্যক্তির। তথ্যচিত্রে ব্যক্তিদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরেন হাসিনার আমলে নির্যাতন ও গুমের শিকার একাধিক ব্যক্তি ও স্বজনরা। প্রথমবারের মতো বিচারক নিয়োগ হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে। বিদ্যমান সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে আরও অস্থায়ী বিচারক নিয়োগ হতে যাচ্ছে। সঠিক সংখ্যা জানা না গেলেও বিচারক নিয়োগে তোড়জোড় চলছে পুরোদমে। এসব বিচারক প্রথমবারের মতো সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশে নিয়োগ পাবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। তবে আগে বিচারকরা প্রথম বিচারপতির সুপারিশে নিয়োগ পেতেন, ফলে নিয়োগে প্রাধান্য পেত সরকারের ইচ্ছা। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন বিচারক নিয়োগ হতো প্রধান বিচারপতির সুপারিশে। প্রধান বিচারপতির সুপারিশের আড়ালে সরকারের পছন্দের ব্যক্তিরাই নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পেতেন। বিষয়টি আইন বা সংবিধান স্বীকৃত ছিল না, এটি প্রচলিত ছিল প্রথা হিসেবে। একসময় এই প্রথা কিছুটা মেনে চলা হতো। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে এই প্রথাকেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় ক্যাডার সন্ত্রাসে অভিযুক্ত, খুনের মামলায় চার্জশিটভুক্ত ব্যক্তিও বিচারক হিসেবে নিয়োগ পান। এতে সুপ্রিম কোর্ট সহ পুরো বিচার বিভাগ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় হাসিনার অন্যতম সহযোগীর ভূমিকায় ছিল বিচার বিভাগ। ফ্যাসিবাদ পতনের পর ওই বিচার বিভাগই এখন আওয়ামী বিরোধী আইনজীবীদের ঢালাও সুবিধা দিয়ে যাচ্ছেন। আওয়ামী সিন্ডিকেটের জায়গায় এসেছে নতুন মুখ। প্রয়োজনে আইএমএফ থেকে বের হয়ে আসব। সরকার প্রয়োজনে আইএমএফ এর ঋণ চুক্তি থেকে বের হয়ে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। যেখানে আমাদের পুরস্কার পাওয়ার কথা, সেখানে শাস্তির মতো অবস্থান তৈরি করা হচ্ছে। বেশি চাপাচাপি করলে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি আমরা আইএমএফ থেকে বের হয়ে আসব। বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল BARC মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষিতে বাজেট ২০২৫-২৬ টেকসই প্রবৃদ্ধির রূপরেখা শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আহসানুজ্জামান লিন্টু। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। এতে বক্তব্য দেন কৃষি অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর গোলাম হাফিজ কেন্ডি, কৃষিবিদ শামীমুর রহমান শামীম। ফারাক্কা বাঁধ নিয়ে ভারতেরও রয়েছে অন্তহীন বিতর্ক।
পদ্মার উত্তেজনা ভারতের গঙ্গায় ফারাক্কা বাঁধ নির্মাণের শুরু থেকেই বিতর্ক ছিল। এই প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্ধিহান এবং ভাটিতে অবস্থিত দেশটির কিছু অংশে এর নেতিবাচক প্রভাব নিয়ে সোচ্চার ছিলেন খোদ ভারতীয় অনেক বিশেষজ্ঞ ও অববাহিকার বাসিন্দারা। এমনকি ব্যারাজটি অপসারণের দাবিও উঠেছিল। তবে কলকাতা বন্দরকে বাঁচানোর যুক্তিটা এতটাই প্রবল ছিল যে সেসব আপত্তি বিশেষ ধোপে টেকেনি। পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগের এক শীর্ষস্থানীয় প্রকৌশলী কপিল ভট্টাচার্য তো ফারাক্কা বিরোধিতা করে সরকারি চাকরিও ছেড়ে দিয়েছিলেন। ফারাক্কা প্রকল্প কেন বিপজ্জনক তার পক্ষে যুক্তি দিয়ে তিনি অনেক লেখালেখিও করেছেন। পরে কপিল ভট্টাচার্য অ্যাক্টিভিস্টে পরিণত হন, যুক্ত ছিলেন মানবাধিকার সংগঠন এপিডিআর এর সঙ্গেও। কপিলের মৃত্যুর ২৭ বছর পর ২০১৬ সালে বিহারের রাজ্য সরকারও ফারাক্কা বাঁধ তুলে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আনুষ্ঠানিক দাবি জানায়। তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে যুক্তি দিয়েছিলেন ফারাক্কার জন্যই তার রাজ্য প্রতি বছর বন্যায় ভেসে যাচ্ছে, অতএব বাঁধটাই তুলে দেওয়া হোক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।